সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আজকের আমার ক্লাসে থাকছে একাদশ শ্রেণীর রসায়নবিদ্যা থেকে 3 নম্বর চ্যাপ্টারের অংশ মৌলসমূহ শ্রেণীবিভাগ, ধর্মাবলী ও পর্যায়বৃত্তি অর্থাৎ পর্যায় সারণী থেকে 17টি কোশ্চেনের নোটস তৈরি করেছি। সেই 17টি কোশ্চেনের অ্যান্সার শিটের প্রথম প্রশ্নটি হলো, মৌলের কোন ধর্মসমূহ তার ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল ও কোন ধর্মগুলি নির্ভরশীল নয়? এর উত্তরটি হলো, মৌলের রাসায়নিক ধর্মগুলি ও কিছু কিছু ভৌত ধর্ম ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল, কিন্তু নিউক্লীয় ধর্মগুলি নির্ভরশীল নয়। 2 নম্বর প্রশ্ন, পর্যায়গত ধর্ম ও পর্যায়গত ধর্ম নয় কোনগুলি? পর্যায়গত ধর্মগুলি হল পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, পারমাণবিক আয়তন, ধাতব ধর্ম, আয়নন বিভব ইত্যাদি। পর্যায়গত ধর্ম নয় তেজস্ক্রিয়তা। 3 নম্বর প্রশ্ন, কোন কোন মৌলগুলিকে মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করেছিলেন? এর উত্তরটি হল একা বোরন, স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, একা সিলিকন, জার্মেনিয়াম। 4 নম্বর প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক কেন? এর উত্তরটি হল, পর্যায় সারণীতে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান দ্বারাও পর্যায় সারণীর অসঙ্গতি নির্দেশিত হয়। গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলির মতো রাসায়নিক সক্রিয়তা, একক যোজ্যতা এবং তড়িৎ ধনাত্মকতা বিচারে হাইড্রোজেনকে গ্রুপ এ ক্ষার ধাতুর সঙ্গে স্থান দেওয়া যায়। তেমনি গ্রুপ 7b এর হ্যালোজেন মৌলগুলির মতো অধাতব ধর্ম, একক যোজ্যতা, স্বাভাবিক উষ্ণতা ও চাপে গ্যাসীয় অবস্থা, হ্যালাইড যৌগ, অনুরূপ হ্যালাইড যৌগ গঠনে প্রভৃতি ধর্মের বিচারে একে গ্রুপ 7b-তে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে স্থান দেওয়া যায়। যদিও ক্ষার ধাতু বা হ্যালোজেন উভয়ের সঙ্গে হাইড্রোজেন ধর্মের কিছু কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য বর্তমান, তবুও এই দুটি গ্রুপের কোনো একটিতে হাইড্রোজেন বসালে অসুবিধা সৃষ্টি হয়। সুতরাং পর্যায় সারণীতে হাইড্রোজেনের জন্য স্বতন্ত্র একটি ফাঁকা স্থান থাকা বাঞ্ছনীয়। 5. মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোবাল্ট ও নিকেলের অবস্থানগত ত্রুটি কিভাবে পরমাণু ক্রমাঙ্ক ভিত্তিতে পর্যায় সারণীর দ্বারা দূরীভূত হয়? এর উত্তরটি হল, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাতে গিয়ে মেন্ডেলিভ পর্যায় সারণীতে আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল ইত্যাদি 4 জোড়া মৌলের অবস্থান সম্পর্কে যে অসঙ্গতি দেখা দিয়েছিল, পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে তা দূরীকরণ হয় ও দেখা যায় মেন্ডেলিভের নির্দেশিত স্থানে ওই মৌলগুলি সঠিক স্থানে আর্গনে পারমাণবিক ভর পটাশিয়ামের অপেক্ষা বেশি হলেও আর্গনে পরমাণু ক্রমাঙ্ক পটাশিয়ামের কম। যেমন আর্গন 18, পটাশিয়াম 19, তাই আর্গন পটাশিয়ামের আগে স্থান পেয়েছে। একই কারণে কোবাল্ট 27 এবং নিকেল 28, কোবাল্টের পারমাণবিক ক্রমাঙ্ক 27, নিকেলের পারমাণবিক ক্রমাঙ্ক 28, নিকেলের আগে কোবাল্টকে স্থান দেওয়া হয়েছে। পারমাণবিক ক্রমাঙ্ক আবিষ্কারের ফলে এই অসঙ্গতিটি দূর করা যায়। 6. দীর্ঘ পর্যায় সারণী ত্রুটি। এর উত্তরটি হল, দীর্ঘ পর্যায় সারণীতে মেন্ডেলিভের পর্যায় সারণীর অধিকাংশ অসঙ্গতি দূর হলেও এতে একাধিক ত্রুটি বর্তমান। 1 নম্বর, এই সারণীতে হাইড্রোজেনের জন্য কোনো উপযুক্ত স্থান নির্দিষ্ট করা হয়নি। গ্রুপ 1A, গ্রুপ 17 উভয় গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অন্তর্ভুক্ত সারণীর মূল বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2. ইলেকট্রন বিন্যাসের 1s2 ভিত্তিতে হিলিয়ামের অবস্থান গ্রুপ 2-তে হওয়ার কথা, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে ধর্মের সাদৃশ্যের জন্য মৌলটিকে গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়েছে। 3. মেন্ডেলিভের পর্যায় সারণীর মতো এতেও ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারণীর প্রত্যেকটি মৌলকে পৃথকভাবে
উপযুক্ত স্থানে বসানো সম্ভব হয়নি। এদেরকে মূল সারণীর নিচে পৃথকভাবে অনুভূমিক সারিতে স্থান দেওয়া হয়েছে। 4. একই মৌলের সমস্ত আইসোটোপগুলি একই স্থানে রাখা হয়েছে। ত্রুটিমুক্ত না হলেও মৌলসমূহের ইলেকট্রনীয় বিন্যাসভিত্তিক এই দীর্ঘ পর্যায় সারণীতে অধিকতর বিজ্ঞানসম্মত এবং বর্তমানে বহুল প্রচলিত। 7. এস ও পি ব্লকের 3টি করে বৈশিষ্ট্য লিখো। এস ব্লকের বৈশিষ্ট্য: 1 নম্বর, আয়নীয় বিভব কম হওয়ায় এরা তীব্র বিজারক ধর্ম হয়। 2. এরা নরম ও নমনীয় এবং তাপ ও তড়িতের সুপরিবাহী। 3. এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব সন্ধিগত মৌলগুলি অপেক্ষা কম। 4. এস ব্লকে উপস্থিতি মৌলগুলির সর্ববহিস্থ কক্ষ ছাড়া ভেতরের কক্ষগুলির ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। পি ব্লকে বৈশিষ্ট্য: এই ব্লকে ধাতু, অধাতু, ধাতুকল্প 3 প্রকার মৌল বর্তমান। 2. অধিকাংশ পি ব্লকের মৌলগুলি সমযোজী যৌগ গঠন করে। 3. এরা রঙিন ও বর্ণহীন উভয় প্রকার যৌগ গঠন করে। 8. এস ব্লকের মৌলগুলি তীব্র বিজারক দ্রব্য। যুক্তি দাও। এর উত্তরটি হল আয়নীয় বিভব কম হওয়ায় এরা তীব্র বিজারকধর্মী হয়। 9. কপার এবং জিঙ্ক উভয় ইলেকট্রন বিন্যাস 3d10 হওয়ার সত্ত্বেও কপার একটি সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক নয় কেন? কপারের ইলেকট্রন বিন্যাসটি হল 3d10 4s1। পরমাণুর সুস্থিত অবস্থায় অসম্পূর্ণ ডি উপকক্ষ না থাকলেও এর সুস্থিত জারণ স্তর Cu2+ অর্থাৎ 3d9 এর অসম্পূর্ণ ডি উপকক্ষ থাকে। সুতরাং Cu একটি সন্ধিগত মৌল। জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস 3d10 4s2 এর সুস্থিত অবস্থায় বা সুস্থিত জারণ স্তরে Zn2+ অর্থাৎ 3d10 এর ডি উপকক্ষে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, তাই জিঙ্ক সন্ধিগত মৌল নয়। 10. এফ সংকোচন বলতে কী বোঝো? এর উত্তরটি হল ল্যান্থেনাইট মৌলগুলি অর্থাৎ Ce58 থেকে Lu71 পর্যন্ত এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় পর্যায় বরাবর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ও আয়নীয় M3+ ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। যদিও আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস অপেক্ষা অধিক নিয়মিত, ল্যান্থেনাইট মৌলগুলির এই পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের ক্রমহ্রাসমান অবস্থায় ঘটনাকে ল্যান্থেনাইট সংকোচন বা এফ সংকোচন বলে। 11. নিকেল ও প্যালাডিয়ামকে সন্ধিগত মৌল বলে কেন? এর উত্তরটি হল নিকেলের স্থিতিস্থাপকতার আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ থাকে, তাই নিকেল একটি সন্ধিগত মৌল। আবার প্লাটিনাম ডি এর উপকক্ষের ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে এদের স্থায়ী জারণ অবস্থায় ডি উপকক্ষে আংশিক পূর্ণ অবস্থায় থাকে, তাই প্যালাডিয়াম একটি সন্ধিগত মৌল। 12 নম্বর, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন? ব্যাখ্যা করো। এর উত্তরটি হল এর কারণ ফ্লোরিন পরমাণু আকার ছোট, তাই ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বেশি। এতে মাত্র 2টি মুখ্য স্তর আছে। এর ফলে ভেতরের 2p ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে বিকর্ষণ বলের জন্য ইলেকট্রনগুলি F পরমাণুতে ইলেকট্রন মুখ যুক্ত হতে বাধা দেয়। তাই এক্ষেত্রে ইলেকট্রন যুক্ত করার ক্ষমতা কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ শক্তি শোষিত হয়। তাই ফ্লোরিন আয়নের উৎপন্ন কম শক্তি মুক্তি হয়, অর্থাৎ ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কমে যায়। ক্লোরিন পরমাণুর আকার ফ্লোরিনের আকারের থেকে অনেকটা বড়, তাই 3টি মুখ্য স্তর আছে।
তাই ক্লোরিন পরমাণু ইলেকট্রন যুক্ত করার সময় ইলেকট্রনগুলি বিকর্ষণ বল এত বেশি কার্যকারী হয় না, তাই ক্লোরিনের আয়ন গঠনের বেশি শক্তি মুক্ত হয়। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি। 13. ক্লোরিন পরমাণুর অপেক্ষা ক্লোরিন আয়নের ব্যাসার্ধ বেশি হয় কেন? এর কারণ হলো ক্লোরিন আয়নটি উৎপন্নের সময় ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে একটি ইলেকট্রন যুক্ত হয়। এর ফলে উৎপন্ন ক্লোরিন আয়ন অ্যানায়নের নিউক্লাইডের পজিটিভ চার্জের চেয়ে ইলেকট্রন সংখ্যা তথা নেগেটিভ চার্জ বেশি হয়ে যায়। এর ফলে সর্ববহিঃস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হয়ে যায়। তাছাড়া নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়ন Cl- যোজন কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে পারপার্শ্বিক বিকর্ষণ প্রভাবে ওই সর্বশেষ কক্ষটি বিস্তৃত হয়। তাই ক্লোরিনের অ্যানায়নটি আয়তন ব্যাসার্ধ বেড়ে যায়। ফলে মূল ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে ক্লোরিন আয়নের ব্যাসার্ধ বড় হয়। 14. পটাশিয়াম পরমাণুর অপেক্ষা পটাশিয়াম প্লাস আয়নের ব্যাসার্ধ কম হয় কেন? ব্যাখ্যা করো। এর কারণ হলো ক্যাটায়ন যেমন K+ উৎপন্ন সময় পটাশিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন অপসারিত হয়। ফলে উৎপন্ন ক্যাটায়নের এই পরমাণু সর্ববহিঃস্থ কক্ষের ঠিক ভেতরের কক্ষটির কৃত আকারের কক্ষটি সর্ববহিঃস্থ কক্ষে পরিণত হয়। ফলে মূল পটাশিয়াম পরমাণুর চেয়ে পটাশিয়াম K+ আয়নের আকার ছোট হয়। এছাড়া ক্যাটায়নের নিউক্লিয়াসের চার্জ বেশি হওয়ার জন্য অরবিটালে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা অর্থাৎ আকর্ষণ বল আরও তীব্র হয়। ফলে ক্যাটায়নের ইলেকট্রন কতগুলি নিউক্লিয়াসের দিকে আরও তীব্রভাবে আকৃষ্ট হয়। তাই K+ অ্যানায়নের ব্যাসার্ধ তুলনায় পটাশিয়াম পরমাণুর ব্যাসার্ধ আকারে ছোট। 15. Al2O3 SO2 SO3 P4O10 CO এর মধ্যে কোনগুলি অক্সাইড সর্বাধিক অম্ল? এর উত্তরটি হলো অ্যালুমিনিয়াম, সালফার, ফসফরাস, কার্বনের 4টি মৌলের মধ্যে পর্যায় সারণী S সবচেয়ে ডান দিকে থাকে। ফলে এটির সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা। আর SO3 যৌগের সালফারের জারণের জন্য সর্বাধিক +6 হওয়ায় এটাই সর্বাধিক আম্লিক। সালফার ট্রাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র H2SO4 উৎপন্ন করে। 16. কপারের ইলেকট্রন গ্রহণের এনথালপির মান ঋণাত্মক, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে এর মান ধনাত্মক হয়। ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো কপার পরমাণু সর্ববহিঃস্থ কক্ষের 4s উপকক্ষটিতে একটি মাত্র ইলেকট্রন থাকায় অতিরিক্ত ইলেকট্রন যোগ করলে ওই উপকক্ষটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি হয়। ফলে ইলেকট্রন বিন্যাসটি 3d10 4s2 এর সুস্থায়ী হয়। কিন্তু জিঙ্কের পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে 4s উপকক্ষের ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকায় এই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত। তাই কপারের ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, কিন্তু জিঙ্কের এর ক্ষেত্রে ধনাত্মক। 17. তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম: আয়োডিন ব্রোমিন ক্লোরিন ফ্লোরিন। ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি ও অন্তর্বর্তী কক্ষসমূহের আবরণী ক্ষমতা এই দুইয়ের মিলিত প্রভাবে নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির প্রবণতাকে অতিক্রম করে। তাই তড়িৎ ঋণাত্মকতা ক্রম সঠিকভাবে হাইড্রোজেন মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান লক্ষ্য করলে বিষয়টি বোঝা যায়। ফ্লোরিনের ঋণাত্মকতা 4, ক্লোরিনের ঋণাত্মকতা 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5। তাহলে এর ব্যাখ্যাটি এখানেই
ঠিকই আছে। আই লেস দেন ব্রোমিন, আই লেস দেন ক্লোরিন, লেস দেন ফ্লোরিন। তাহলে আজকের আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদেরকে নিয়ে আবার নতুন কোনো ক্লাসে হাজির হব। তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে এবং নোটিফিকেশানটি অন করে রাখবে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এই আশা রেখে আমি ক্লাসটি শেষ করব।